তৃণমূল এতদিন ধরে যা খাওয়াখাই করেছে এখন নিজেদের মধ্যে চুলোচুলি চলছে এবং আমাদের সজলদা অনায়াসে বেরিয়ে যাবে, কোনো দ্বিধাবোধ নেই। সজলদা এবং আমাদের শিলভদ্রদা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। ক্যান্ডিডেট হিসাবে শিলদা সজলদাকে পেয়েছি, বিরোধীরা এখন খেই হারিয়ে ফেলেছে যে তারা কিভাবে লড়বে ভোটে। কারণ যেই বিরোধীরা যেই ক্যাডারদের নিয়ে পার্টিটা করে, এরকম অনেক ক্যাডার আমাদের সাথে যোগাযোগ করছে যে দাদা পার্টিটা তো আমি টিএমসি করছি, কিন্তু ভোট আমরা সজলদার হয়ে শিলদার হয়েই করাবো। 500 টাকা 1000 টাকা করা হলো, তারপরেও আপনারা ভোট দেবেন বিজেপিকে? একদম বিজেপিকেই ভোট দেবো, কারণ আমরা 500 টাকা 1000 টাকা চাই না। আমরা চাই বেকার যুবকদের যুবতীদের চাকরি, যারা টেটের ওখানে বসে রয়েছে আজকে 700 দিনের উপরে, আমরা তাদের চাকরি চাই। আমরা চাই এই পশ্চিমবাংলায় সবাই চাকরি পাক। ওই ভাতা নিয়ে পশ্চিমবঙ্গ কোনোদিনও থাকেনি। এই 500 টাকায় কিচ্ছু হয় না, চাকরিতে একটা পরিবার বাঁচছে। আমরা চাই আমাদের পরিবার বিজেপি পরিবার, আমরা পরিবারের নিয়ে আলোচনা করি, সুতরাং চাকরি চাই। আমার নাম পারভেজ আলম, আমি মাইনরিটি মোর্চা প্রেসিডেন্ট আছি 1 নম্বর মণ্ডল থেকে। আমাদের মণ্ডলে মোটামুটি আমার ওয়ার্ডে 70% মুসলিম আছে, কিন্তু ওর মধ্যে থেকে 40% মুসলিম এখন আমাদের সাথে আছে। আর আমরা 100% আছি কি আমরা জিতছি এবারে। নিশ্চয়ই আপনার করা হচ্ছে, আমাদেরকে ইউজ করা হচ্ছে, আমাদেরকে পুরো ইউজ করা হচ্ছে। ইউজ করে উনি লাভ পাচ্ছেন, ওই লাভটাকে আমরা চাইছি এবার দেবো না। আমাদের যা हम लोग का जो हक है वो हक हम लोग को लेना है। আমাদেরকে মঞ্চে দাঁড় করিয়ে আমাদেরকে ইউজ করা হচ্ছে, কিন্তু সম্মান পাচ্ছি না আমরা। আমরা সম্মান পাবো, আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের সম্মান দেবে। যদি এবার আমরা জিতি আমরা সম্মান পাবো, আমরা প্লাস আমরা সম্মান পেয়ে আমরা চাকরি পাবো, অনেকগুলো আমরা হেল্প পাবো আমার মোদী সরকার যদি সপ্তাহে চলে আসে। একদমই নয়, ও তো কোনোদিনও পদে থাকা উচিত না। উনি জোর করে নবান্ন ঘিরে বসে আছে। আমরা প্রস্তুত হচ্ছি নবান্ন থেকে ওনাকে টেনে নামিয়ে নিচতলায় ফেলে দেবো। এটাই আমাদের প্রতিজ্ঞা করেছি। আমরা মহিলা এবং মহিলা তো আছে সঙ্গে আমাদের ভাইরা দাদারা, আমরা ভারতীয় জনতা পার্টি প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের নবান্ন থেকে এই অত্যাচারিত মহিলা থাকা উচিত নয়। পশ্চিমবঙ্গ রাজ্য একটা বদনাম করে দিয়েছে, কারণ আমরা যেখানে আগে যেতাম পশ্চিমবঙ্গের সুনাম পেতাম, সেই সুনামটা আমাদের নষ্ট করে দিয়েছে এই মহিলার জন্য। আমি নিজের বাড়ির আশেপাশে গলিতে দেয়াল লিখেছি, সেই গলিতে দেয়ালে প্রথমে হোয়াইট ওয়াশ করার পর পুরো মুছে দেওয়া হয়েছে সবুজ কালি দিয়ে। তারপরে আবার আমি হোয়াইট ওয়াশ করে পদ্মফুল এঁকেছি, সেই পদ্মফুলের ওপর রং ছড়িয়ে দেওয়া হয়েছে। একটা গোটা দেয়ালে সিমেন্ট কাদা বালি দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে, তার প্রমাণ আমাদের কাছে আছে। তো করুক, ওরা এগুলো যত করবে ততই ভালো হবে। মানুষ এদের চরিত্রটা তো জানে, আরও চরিত্র ফুটে উঠবে। যত করবে ওরা তত আমরা দেখুন, মুখ্যমন্ত্রীর যে প্রজেকশন, অর্ধেক প্রজেকশন, আপনারা রিপোর্টার, আপনারা আমার থেকে ভালো জানেন, ভাওতাবাজির প্রজেকশন হয়। অর্ধেক প্রজেকশনের কোনো অস্তিত্ব থাকে না, মানুষের আইবাস করানোর চেষ্টা করা হয়। ইলেকশন আসলেই মুখ্যমন্ত্রীর বিভিন্ন রকমের প্রজেকশনের ব্যবস্থা করা হয়। এই নিয়ে কোনো কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা থেকে 1000 টাকা দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু তাতে কারোরই খুশি হওয়া উচিত না। কারণ এই 1000 টাকা নেওয়ার বিনিময় তাদের সন্তানদের চাকরি বিক্রি হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ বিক্রি হয়ে যাচ্ছে। 1000 টাকা পেয়ে তারা নিজেদের সন্তানদের ভবিষ্যৎকে বিক্রি করে দিচ্ছে। এটা কোনো মায়েরই খুশি হওয়া উচিত নয়। মেয়েদের সম্মানহানি হচ্ছে, 500 থেকে 1000 টাকা সম্মান বিক্রি হচ্ছে, সন্দেশখালি তার প্রমাণ। সেখানকার মেয়েরাই মানে উঠে দাঁড়িয়েছে, আন্দোলনে দাঁড়িয়েছে। সেখান থেকে জানেন রেখা পাত্র আমাদের ক্যান্ডিডেট হয়েছে। আমরা মোটেই খুশি না। শুধু দমদম নয়, সারা পশ্চিমবঙ্গে এটা হবে। আমরা যেভাবে নেমেছি, সন্দেশখালীর মেয়েরা যেভাবে নেমেছে, ওদের পিঠ ঠেকে গেছে, তার জন্য ওরা রুখে দাঁড়িয়েছে। এইভাবে যদি সারা পশ্চিমবঙ্গের মানুষ না রুখে দাঁড়ায়, শুধু পার্টি নয়, সাধারণ মহিলাদেরও অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তাই মানুষ বুঝতে পেরেছে, মানুষ এখন চাইছে বিজেপিকে, এবং আমরা নিশ্চিন্তে আছি যে আমরা এবার এখানেও আমরা জিতব।
কিন্তু সজল ঘোষকে কলকাতায় হেন কোনো মানুষ নেই যে চেনে না। রাজনীতি করতে এসে সজল ঘোষ কী করেছে সেটা সবার কাছে স্পষ্ট। তাই জন্য যখন ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে সজলদা যাচ্ছে, মানুষ জড়িয়ে ধরছে। আর সায়ন্তিকা ব্যানার্জির জন্য একবার সেলফি চাইছে শুধু, কারণ জানে 5 বছরে আর দেখা পাবে না, একবার আসছে একটা ছবি তুলে রাখে। আমার ছেলে যদি একটা চাকরি পেত, 500 টাকা থেকে অনেক বেশি টাকা আমরা পেতাম। সুতরাং তাদের ভোট দিয়ে আমরা 500 টাকা নিতে রাজি নই। 1000 টাকা হলেও আমরা দেবো না তাকে ভোট, কেন আমরা একটা চাকরি চাই। কল্যাণ ব্যানার্জিকে নর্মাল অবস্থায় বলেছেন? কারণ একসময় মানে ওনাকে ম্যাক্সিমাম টাইম নর্মাল অবস্থায় পাওয়া যায় না। যদি বলে থাকেন ওনাকে বলুন হ্যাঁ গায়ের জোরে ওনারা ভোট করান, তাই ওনাদের মানুষের প্রয়োজন হয় না, ভারতীয় জনতা পার্টির কর্মীদের নেতৃত্ববৃন্দের মানুষের প্রয়োজন হয়। তাই যা কথা হবে 4 তারিখে। রচনা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমি বলবো যে 4 জুন পর্যন্ত ওনার যা অবস্থা হবে এই দৌড়তে, কারণ ওনারা তো সেলিব্রিটি মানুষ। রাস্তায় নেমে যারা আপনারা আগেও দেখেছেন প্রিভিয়াস ডেতে মিমি চক্রবর্তী, নুসরাত জাহান সন্দেশখালীর এমপি হয়েও সন্দেশখালীর বিপদের সময় মা বোনদের কাছে দাঁড়াননি। আমার মনে হয় রচনাদিকে বলুন নিজের ভবিষ্যৎটা ভাবতে, তাপস পালের কথাটা মনে করতে, আমার মনে হয় সেটা বেটার হবে। দেখুন, তৃণমূল কংগ্রেসের থেকে এটাই প্রত্যাশিত। তৃণমূল কংগ্রেস এটাই করবে। তৃণমূল কংগ্রেসের কাছে লুট, দুর্নীতি, গুন্ডামি এগুলোই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে আদর্শ আচরণবিধি। সেখানে ভোট থাকুক না থাকুক 365 দিন গুন্ডামি, চুরি, দুর্নীতি, জোচ্চুরি এটাই তৃণমূল কংগ্রেসের আদর্শ, সেটাই করছে তারা। মুখ্যমন্ত্রী জানতে পেরে গেছেন এবং উনি তো দেখুন একজন দীর্ঘদিনের পরীক্ষিত রাজনীতিবিদ। উনি এটাও দেওয়াল লিখন খুব স্পষ্ট বুঝতে পেরে গেছেন যে তৃণমূল কংগ্রেস এবার মানে খুব বাজেভাবে হাঁটতে চলেছে। তাই মমতা ব্যানার্জি তার মতো স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এখন বিভিন্ন অজুহাত তৈরি করছেন যে কোন অজুহাত দিয়ে তিনি তার পরাজয়কে জাস্টিফাই করবেন, সেটাই করছেন। চোরেরা জেলেই থাকবে। মমতা ব্যানার্জি এখন চোরেদেরকে মন্ত্রিসভা দিয়েছেন, সাংসদ বানিয়েছেন, বিধায়ক বানিয়েছেন। মমতা ব্যানার্জি চোরেদেরকে সাংসদ, মন্ত্রিসভায় রাখতে পারেন। মমতা ব্যানার্জি পারেন চোরেদের দিয়ে নবান্নে মন্ত্রিসভা তৈরি করতে। আমরা তো তাই পারি না। নরেন্দ্র মোদীর আদর্শ হচ্ছে না খাউঙ্গা না খানে দুঙ্গা। দুর্নীতি করব না, দুর্নীতি সহ্য করব না। যারা দুর্নীতি করেছেন তারা জেলে থাকবেন, স্বাভাবিক। নরেন্দ্র মোদী নাকি এক পকেটে সিবিআই, অন্য পকেটে এনআইএ কে নিয়ে ঘোরে, কি বলবেন? এটা কে বলেছে? মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রী এখন খোঁজ খবর রাখেন। মুখ্যমন্ত্রী আঁচলের তলায় শাহজাহানকে লুকিয়ে রাখতে পারেন। তাই মুখ্যমন্ত্রী হয়তো ভাবেন যে ইডি সিবিআই প্রধানমন্ত্রীর পকেটে লুকিয়ে রয়েছে। এই কথাটা উনি একবার সুপ্রিম কোর্টে, উনি তো নাকি আইনজীবী, উনি নাকি ল পড়েছেন, এই কথাটা গিয়ে একবার সুপ্রিম কোর্টে বলুন না, আইনজীবী হিসেবে বলুন, তাহলে আমরা বুঝতে পারবো ওনার কথার দম আছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নই একমাত্র পরিকল্পনা। 15 বছরে কিচ্ছু করেননি, তাই সেই কাজগুলো করতে হবে। এবং নরেন্দ্র মোদী উন্নয়নটাকে সবথেকে বেশি করে দেখেন, সেটাই দেখা। 14 সালে বিজেপি যখন জিতেছিল তখন সব দখলে ছিল, তার মধ্যেই তো হয়েছিল। দখলে থাকলেই সেটার পরিবর্তন হবে না এরকম কিছু লেখা আছে? দখল থেকে দখল মুক্ত করাটাই তো একমাত্র কাজ। হ্যাঁ, মানুষের জন্য তিনি প্রচুর কাজ করেছেন। রবীনা ট্যান্ডনের সঙ্গে নেচে মানুষের মনোরঞ্জন করেছেন। মানুষের জন্য তিনি বেশি কাজ করেছেন। ছোট শর্ট প্যান্ট পরে সুইমিং পুলে নাচতে নাচতে তার ছবিটা ভাইরাল করিয়েছেন। মানুষের জন্য তিনি অনেক কাজ করেছেন। কোনো নাচের মানে হিন্দি গান, চটুর গান, কীর্তন সবার সঙ্গে নেচেছেন। প্রচুর কাজু বাদাম খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, আরও অনেক কিছু করেছেন। কিন্তু দমদমের মানুষ কি কিছুই পায়নি। এখনও পানীয় জলের অভাব, এখনও রাস্তাঘাটের এই আবর্জনায় ভরে আছে পানিহাটি মানে দমদমের বিস্তীর্ণ অঞ্চল। এবং মানুষ এগুলো দেখছে, মানুষ কি কাজ করেছে উনি বুঝে জানেন। বুড়ো বয়সে সৌগতবাবুর ওই ভিডিওগুলো দেখার কি শখ। একটা মেয়ে রেপ হচ্ছে, তার ভিডিও দেখার জন্য সৌগতবাবুর উৎসাহ বাড়তে পারে, বাংলার মানুষের উৎসাহ নেই। কারণ উনি কোনো মহিলা রেপ হচ্ছেন, তারপর তার ভিডিও দেখলে তিনি বিশ্বাস করবেন। আর একজন মা যখন দাঁড়িয়ে বলছেন আমি ধর্ষিতা, সেটা বিশ্বাস করবেন না। এটা কোনো মানুষ বলতে পারে না। আমার খুব সন্দেহ হয় যে ওনার এই বেশি বয়স হওয়াতে ভীমরতি হয়েছে কিনা। দেখেন, ওনাকে মারার দায়িত্ব আমাদের না। দ্বিতীয় কথা হচ্ছে জেল ভরো আন্দোলনটা বিজেপি করে এসছে আগেও, এখনও সেই জেল ভরো আন্দোলন করতে বিজেপি কোনো কর্মী ভয় পায় না। তৃতীয় কথা হচ্ছে 2021-এর পর যা সন্ত্রাস ওনারা করেছিল, তা সত্ত্বেও বিজেপি আজকে অনেক শক্ত মাটি ধরে বসে আছে। আর আগামী দিন সরকারটা বিজেপি যখনই হবে, তখন মমতার সরকারটা তাসের মতন পড়ে নেয় এক, সেটা আগে উনি ভাবুক, তারপর বিজেপির দিকে আঙুল তুলবেন। প্রশান্ত কিশোর বলছেন যে সমীক্ষা দেখা যাচ্ছে যে বাংলার 1 নম্বর দল হতে চলেছে বিজেপি। আর প্রশান্ত কিশোরকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলছেন যে প্রশান্ত কিশোর বড় বড় ভোট কুশলী। কত বড় ভোট কুশলী তা জানি না, তবে তিনি রাজনীতিবিদ হিসাবে নিজেকে আগে প্রমাণ করুন, তারপর বড় বড় কথা বলছেন। সেটা তৃণমূলের নেতা এখন আঙুল তুলে বলছে, যাকে সামনে রেখে
তেনারা 2021-এ নির্বাচন করেছে, কোটি কোটি টাকা লুটিয়েছে, তারপরেও যদি উনি এখন ওনার দিকে আঙুল তুলে তাহলে ওনার দোষ। আলটিমেটলি তৃণমূল দল একটা জিনিস মনে রাখবেন, যার খায় তাকে লাথি মারে। সবাইকে জোর জবরদস্তি জেলে ঢুকিয়ে সুষ্ঠু নির্বাচন এজেন্সি ওগুলো করে পুতুলের মতো নাচাচ্ছে কেন্দ্র সরকার। নির্বাচনে ভোট দেয় জনগণ, কর্মীরা নিশ্চিত দরকার, কিন্তু ভোট দেবে জনগণ। আশেপাশে জনগণ দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে আর কিভাবে এগিয়ে নিয়ে চলেছে। আপনি চিন্তা করবেন না, আগামী দিন পশ্চিমবঙ্গে পদ্মা ফুটতে চলেছে। কোনো চিন্তা নেই, জয় নিয়ে আমি কোনো চিন্তাই করছি না। তার কারণ হচ্ছে কোনো বিশেষ সময়ে ভোট হলে সেই সময়কার পরিস্থিতির প্রতিফলন ঘটে। আমি এই দমদম কেন্দ্রে দাঁড়িয়েছিলাম, সুতরাং এই দমদমটাকে আমি অন্তত চিনি। আর নির্বাচনে পরাজিত হওয়ার পর দমদম ছেড়ে পালাইনি, দমদমে আছি, মানুষের পাশেই আছি। যতটা পেরেছি, সবার চোখের জল মুছাতে পেরেছি তো বলতে পারবো না, কিন্তু যতজনে পেরেছি আমি পাশে দাঁড়িয়েছি। আমার এখনও মনে পড়ে এই দমদম স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে একটি মেয়ে বাচ্চাকে নিয়ে লুকিয়েছিল, রাত 10:30টায় আত্মস্বরে ফোন করেছে, স্যার আমাকে বাঁচান। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বার করে নিয়ে চলে গেছি এখান থেকে। আমি করেছি মানুষের জন্যে, ফলে আমি দমদমকে চিনি এবং আমি জানি যে দমদমবাসী একটু সুযোগ পেলে দমদমবাসী ছাড়বে না কাউকে। কারণ এই দমদম একটু অন্যরকম জায়গা। 50-60-এর দশকে এখানে দমদম দাওয়াই হয়েছে। এই দমদমে কিন্তু সিপিএমের দুর্গের ধারণাকে খান খান করে দিয়ে আশুতোষ লাহাকে জিতিয়েছিল। এই দমদম জিতিয়েছিল কিন্তু আমাদের একে বিজেপির তপন সিকদারকে। এই দমদম আবার শিলভদ্র দত্তকে জেতাবে, কারণ চালাকি দিয়ে তো মহৎ কাজ হয় না। কিছু মানুষকে কিছুদিন বোকা বানিয়ে রাখা যায়, সব মানুষকে সব দিন বোকা বানিয়ে রাখা যায় নাকি? সুতরাং এবার তৃণমূল বুঝতে পারবে দমদমবাসীর মতটা কি, ভাবনাটা কি। মমতাজি চাকরি তাই বলতে পারে, ওনার মাথাটা আজকে খারাপ হয়ে গেছে। আপনারা দেখছেন প্রতিনিয়ত উল্টো পাল্টা বলতেই চলেছে। আর সন্দেশখালীর মতন একটা জায়গায় যেখানে আমাদের মা বোনেরা সুরক্ষিত নয়, সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছে কোনো কিছু হয়নি, ওখানে ওরা কিছুই করেনি, সব বিজেপির লোক। তো আজকে এটা স্পষ্ট, পশ্চিমবাংলার বুকে প্রতিটা ঘরে প্রতিটা মা বোন দেখতে পেয়েছে যে সন্দেশখালীর বুকে আছে কি হয়েছে। তো আজকে সবার সামনে ক্লিয়ার, বাকিটা তো উনি জানেন, ওনার মাথা ঠিক আছে না কি আছে জানি না। আমরা পশ্চিমবাংলার বুকে নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে আমরা 35টার উপরে আসন পেতে চলেছি। এই পরিকল্পনা ওনার রাতে ঘুম হচ্ছে না, চিন্তা ভাবনা ভুল হচ্ছে, তাই ভুলভাল কথা বলে যাচ্ছে। তৃণমূলকে জেতানোর চেষ্টা করা। তন্ময়বাবুরা মুখে বলছেন দিদি আর মোদি জোট, আর বাংলার মানুষ দেখছে তৃণমূল আর সিপিএমের জোট। সুজনবাবু এসছেন সৌগতবাবুকে বাঁচানোর একটা শেষ চেষ্টা, আর সায়ন্তিকাকে বাঁচানোর জন্য আরএসপির কাছ থেকে সিট কেড়ে নিয়ে তন্ময়বাবুকে নামতে হয়েছে। তবে দুটো রুগীই বাঁচবে না, দুটো রুগীই মারা যাবে, বিজেপি জিতবে। পিএমের না বলে বলুন না সায়ন্তিকার ডামি ক্যান্ডিডেট। সায়ন্তিকা দেবীর ডামি ক্যান্ডিডেটের নাম হচ্ছে তন্ময় ভট্টাচার্য। স্বাভাবিকভাবে ডামি তো চায় যে তার ক্যান্ডিডেটই জিতুক, ডামি তো চায় না সে নিজে জিতবে। না না, ম্যাথমেটিক্স তো ওই জন্য দাঁড় করিয়েছেন, তো ওর জন্যই তো দাঁড়িয়েছেন দুজনই, যে নিজেদের নাকেরে পরে যাত্রাভঙ্গ করবো আর কি, বিজেপি জিতবে সেটাকে আটকানোর একটা শেষ প্রচেষ্টা সিপিএমের সুজনবাবু আর তন্ময়বাবু চেষ্টা করছেন। হবে না, কাজ হবে না। ওইসব কথা না বলে যিনি সায়ন্তিকা দেবীকে আশীর্বাদ করেছেন জয়ী হও,
তার উত্তর দিক, সেই সেটিংয়ের উত্তর দিক, পরে এইসব সেটিংয়ের উত্তর উনি চাইবেন। হ্যাঁ, সে আমাকে বুকে জড়িয়ে ধরুন, আমার কোনো আপত্তি নেই, আমিও চাই ওনাকে বুকে জড়িয়ে ধরতে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে চ্যানেলে উনি বলেছিলেন সেই চ্যানেলের ক্লিপটা ওনাকে দেখান, যে উনি কি বলেছিলেন। ব্রাহ্মণ মানুষ, এখন এরম মিথ্যা কথা বললে তো হবে না। প্রথম কথা হচ্ছে, জ্যোতিবাবুর পরেই সিপিএমের নেতাদের মধ্যেই জ্যোতিবাবুর পরেই তন্ময়বাবুর স্থান। সেই কারণে জ্যোতিবাবুর পরে 52 বছর বাদে এখানে তন্ময়বাবু জায়গা পেয়েছেন। আবার 40 কিলোমিটার দূর থেকে সুজনবাবুকে কেন নিয়ে আসা হয়েছে? দেখুন, দুটো একই উদ্দেশ্য, সেটা হচ্ছে সিপিএমের ভোটটা ধরে রাখো, তাহলে বিজেপির জয়টা কঠিন হবে। উনি সুজনবাবুর যতটুকু চাষবাস আছে, এখন যতটুকু চাষের জমি আছে, সেটা হচ্ছে যাদবপুরে। তা যাদবপুরে কেন দাঁড়ালেন না? যাদবপুর বিস্তীর্ণ অঞ্চল, যাদবপুরের বিস্তীর্ণ অঞ্চল বাঙালি সংখ্যালঘু অধ্যুষিত, যারা তৃণমূলের ওপর বেজায় অসন্তুষ্ট। যদি সুজনবাবুর মতন একটা পরিচিত রাজনৈতিক মুখ তারা পেত, তাহলে তারা ঝাঁপিয়ে পড়ে ভোট দিত। তৃণমূলের ভোট যদি কেটে যেত, তাহলে তৃণমূলের পরাজয় সুনিশ্চিত। সেই কারণে তিনি ওখানে দাঁড়াননি। আর ঠিক ওই একই কারণে এখানে ভোটটা ধরে রাখার জন্য, ভোটটা ধরে রেখে বিজেপিকে হারানোর প্রচেষ্টা। কিন্তু উনি জানেন না যে উনিও ওনার ভোট ধরে রাখতে পারবেন না, তৃণমূলও তার ভোট ধরে রাখতে পারবে। অর্জুন সিংকে দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতা আর প্রাক্তন সাংসদ তরিতরণ তোপদারের বাড়িতে গিয়ে তাকে নমস্কার করে আসেন, আবার বলছেন যে তার আশীর্বাদ দরকার বিভিন্ন ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে, যে কোনো লোক যেতে পারেন, পার্থবাবুও তো গেছেন, পার্থবাবুও গেছেন। ভোটের বাজারে যে কেউ যে কোনো জায়গায় ভোট প্রার্থনা করতে যেতেই পারেন, এটাতে কোনো বাধা নেই। উনি তো রাতের অন্ধকারে যাননি, হ্যাঁ, মুখে ঘোমটা চাপা দিয়ে যাননি, প্রকাশ্যে গেছেন, যেতেই পারেন। ভোট চাইতে যে কেউ যেতে পারেন। যেভাবে দেখা যাচ্ছে যে তৃণমূল আপনার ভোট প্রচারের সময় ঝামেলা করছে, তাতে কি মনে হচ্ছে যে আপনাকে ভয় পাচ্ছে তৃণমূল? আমার নয়, এর বরানগরবাসী আমায় তাই বলছে। একটা শেষ প্রশ্ন করছি সুজনদা, যে সংখ্যালঘু ভোট কতটা আসবে এবার বিজেপির ব্যাংকে? দেখুন, মুশকিল হচ্ছে, সংখ্যালঘু ভোট পুরোটাই আসতো বিজেপির অ্যাকাউন্টে, কিন্তু তাদেরকে এত মিথ্যা প্রচারে বিভ্রান্ত করা হয়, হ্যাঁ, যে তারা ভয় পায়। কিন্তু এই ভয় আস্তে আস্তে কাটছে। আমরা গুজরাটে পেয়েছি, আমরা উত্তরপ্রদেশে পেয়েছি, আমি বরানগরে পাবো। আপনি দেখবেন বরানগরেও সংখ্যালঘুদের একটা বড় অংশ, আমাদের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট এখানকার রয়েছেন, আমরা সংখ্যালঘুদের একটা বড় অংশ পাবো। আমরা সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপি হিন্দুত্বের কথা বলে, আর হিন্দুত্ব পর ধর্ম সহিষ্ণুতার কথা বলে, মানে অন্য ধর্মকে রেসপেক্ট দেওয়ার কথা। এটাই তো সংখ্যাগুরুর সঙ্গে সংখ্যালঘুর সম্পর্ক হওয়া উচিত। যারা সংখ্যায় বেশি তারা সম্মান দেবে, যারা সংখ্যায় কম তাদের। এটাই হচ্ছে। 3 তালাক কে তুলেছে? আপনি আমাকে বলুন। এই যে মায়েদের, বোনেদের, আপনি ভাবুন যে একজন বুড়ো বাবা মায়ের কাছে কতটা জ্বালা হয় যদি তার জামাই হঠাৎ করে 3 তালাক দিয়ে তার মেয়েকে বাড়ি পাঠিয়ে দেয়। কতটা যন্ত্রণা হয়, একটা মেয়ের কি দশা হয়। আপনাদের বুঝতে হবে কারা 3 তালাকের বিরোধিতা করেছিল তোলার, আর কে তুলেছে। পৃথিবীর মুসলমান দেশগুলো, যারা ইসলামে বিশ্বাস করার দেশগুলো 3 তালাক তুলে দিয়েছে। শুধু এখানে 3 তালাক চাই। কাদের ইচ্ছে পূরণের জন্য, কাদের গোপন ইচ্ছে পূরণের জন্য, সেটা আপনারা বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা
হয়েছে তিনি ঈদের মতো একটা পবিত্র অনুষ্ঠানে গিয়েও সিএ এনআরসির প্রশ্ন তুলছেন, বলছেন যে সমস্ত ভোট যেন তৃণমূলের ব্যাংকে আসে এবং কোনোভাবেই বিজেপি বা অন্য কোনো সংখ্যালঘুরা আর সবাই অশিক্ষিত নেই। সংখ্যালঘুরা আজকে লেখাপড়া করছে, তারা বুঝে গেছে হোয়াট ইজ হোয়াট। কারণ যা পরিস্থিতি চলছে এবং জনগণ দেখতে পাচ্ছে, আপনারা সংবাদ মাধ্যমের মানে সবাইকে আমি ধন্যবাদ জানাই, কারণ আপনারা সত্যটা তুলে ধরলে না ধরলে হয়তো মানুষ জানতেও পারতো না সারা পশ্চিমবঙ্গে ধরে কি ধরনের মানে রামরাজত্বের নামে মানে কৃষির শাসকের আইন চলছে। তো সেটা আপনাদের মাধ্যমেই মানুষ জানতে পারছে। তো যেখানে যেখানে যা যা হচ্ছে, যেভাবে মানুষ জানতে পারছে, তাতে 100% আমরা আশাবাদী যে মাননীয় শিলভদ্র দত্ত এবং সজল ঘোষ দুজনকেই আমরা লোকসভা এবং বিধানসভায় দেখতে পাচ্ছি। সৌগতকে নিজের লোকরাই চায় না, আর এ নায়িকাটাকে সকলে পাবে না, কোনো দিন জায়গায় পাবে না। হ্যাঁ, নপড়া অঞ্চলের মানুষ নিশ্চয়ই 100%। সজলদা কাজের লোক, উনি যা করবে এই নায়িকারা কেউ করবে না। এরা একবার দেখিয়ে মুখ দেখিয়ে চলে যাবে। ও তো ফালতু লোক, একদম বাজে লোক, ওকে আমরা ভালোই বাসি না। ওকে অনেক লোকেই ভালোবাসে, তন্ময়কে কেউ ভালোবাসে না। কয়েকজন লোক ছাড়া তন্ময়কে কেউ ভালোবাসে না। জিতে তো আসছেনি, কিন্তু জিতে আসার রেজাল্ট কি হয়েছে, ওনাকে কাগজে মুড়ে বিভিন্ন জিনিসপত্র নিতে দেখা গেছে। তারপরে মানে বেশ ছোটোখাটো পোশাক পরে মহিলাদের সঙ্গে, রবীন্দ্র ট্যান্ডনের সঙ্গে তো নেচেইছেন, তার সাথে আবার ছোটোখাটো পোশাক পরে সুইমিং পুলে সাঁতারও কেটেছেন মহিলাদের সঙ্গে। তো এগুলো জনগণ একদমই ভালো চোখে নিচ্ছে না। তাছাড়া কুরুচিকর মন্তব্যে উনি তো যেরকম অধ্যাপক মানুষ, ওনার কাছ থেকে ধরনের ভাষা মানে আশা করি না আমরা, কিন্তু প্রথমেই তখনও নির্বাচনের সেই অর্থে যে নামটা বেরিয়েছে, তখনই উনি বিরোধী প্রার্থী আমাদের মাননীয় শিলভদ্র দত্ত মহাশয়কে যেভাবে অশিক্ষিত বলে আক্রমণ করেছিলেন, তো সেখানে বাংলা কোনোদিন এই ধরনের সংস্কৃতি মেনে নেয় না। ফলে উনি যতই জিতুন না কেন, এবারে উনি হারছেন। অবশ্যই মানে আমরা যারা মহিলারা আছি, শুধু সন্দেশখালি কেন, আমরা ছোট বড় সব জায়গাতেই তো মা বোনরা কম না মানে ছোটোখাটোভাবে অত্যাচারিত, কম বেশি অত্যাচারিত। তো সন্দেশখালিটা হয়তো একটু মানে বেশি মানুষ জানতে পেরেছে, কারণ মিডিয়ার বন্ধুরা সেখানে গেছে। কিন্তু আমরা যারা দিনে রাতে কাজ করি বা রাস্তায় বেরোই, আমরাও কিন্তু পাড়ায় পাড়ায় কম অত্যাচারিত হয় না, হয়তো ওইভাবে অত্যাচারিত হই না, কিন্তু অত্যাচারিত হই। আমার বাড়িতেই একটা ছোটোখাটো সমস্যা নিয়ে, যেহেতু আমি বিজেপি দল করি, 22 বার পুলিশ পাঠানো হয়েছে। মমতা ব্যানার্জির তো বেসিক্যালি এখন ক্যাডার নেই, মমতা ব্যানার্জির পুলিশরাই ক্যাডার, তো পুলিশ পাঠিয়ে আমাকে হ্যারাসমেন্ট করা হয়েছে, মিথ্যে মামলা দেওয়া হয়েছে। তো সে কারণে অবশ্যই আমরা মহিলারা এক কাটটা, মাতৃশক্তি এক কাটটা, আমরা এবারে এই পিসিমণিকে টেনে নামাবই। একদমই ব্যর্থ, নাহলে হাঁসখালির ঘটনা হয় কি করে, 15 দিনে 55খানা ধর্ষণের ঘটনা হয় কি করে, আমরা যদি 1-2 বছর আগের একটা স্ট্যাটিস্টিক্স দেখি। তো সেখানে দাঁড়িয়ে উনি সম্পূর্ণভাবে ব্যর্থ, এবং যখনই এরকম ধরনের কোনো ঘটনা ঘটে উনি বলেন যে লাভ অ্যাফেয়ার। তো প্রশ্ন নেই, এরকম মহিলাকে রাখার প্রশ্নই নেই।
থাকে তাহলে কি আপনার মনে হয় গোটা সন্দেশখালির যে প্রভাব সেটা গোটা বাংলা পুরো পশ্চিমবঙ্গের সন্দেশখালি হয়ে যাবে।